কেন তুমি আমাকে ইচ্ছা করিয়া এমন মিছামিছি পীড়ন করিতেছ? সে কি ভাই, আমি তোমাকে পীড়ন কি করিলাম? তবে কি তোমার ঘরে আসা আমার দোষ হইয়াছে? তবে কাজ নাই, আমি যাই। আমার যে এত তেজ তাহা তো আমি জানিতাম না। তোমারও তো প্রাণ কঠিন কম নয়, অনেক সহ্য করিতে পারো। খুব যে ঝলসিয়া পুড়িয়া গেছ, চেহারা দেখিয়া তাহা কিছু বুঝিবার জো নাই। পরদিন ঘুম ভাঙ্গিয়া বিছানা হইতে উঠিবা মাত্রই একটি মধুর আবেগে মহেন্দ্র হৃদয় পূর্ণ হইয়া গেল। প্রভাতের সূর্যলোক যেন তাহার সমস্ত ভাবনাই বাসনাই সোনা মাখাইয়া দিল। কি সুন্দর পৃথিবী, কি মধুময় আকাশ! বাতাস যেন পুষ্প রেণুর মতো সমস্ত মনকে উড়াইয়া লইয়া যাইতেছে। সকালবেলায় বৈষ্ণব ভিক্ষু খোল করতাল বাজাইয়া গান চুরাইয়া দিয়াছিল। দারোয়ান তাড়াইয়া দিতে উদ্যত হইলে মহেন্দ্র দারোয়ানকে ভর্ৎসনা করিয়া তখনই তাহাদিগকে একটা টাকা দিয়া ফেলিল। বেহারা কেরোসিনের ল্যাম্প লইয়া যাইবার সময় অসাবধানে ফেলিয়া দিয়া চুরমার করিল। মহেন্দ্রের মুখের দিকে তাকাইয়াই ভয়ে তাহার প্রাণ শুকাইয়া গেল। কিন্তু মহেন্দ্র তাহাকে তিরস্কার মাত্র না করিয়া প্রসন্ন মুখে কহিল, ওরে, ওখানটা ভালো করে ঝাড় দিয়ে ফেলিস, না হলে কাহার পায়ে কাঁচ না ফোটে। আজ কোনো ক্ষতিকে ক্ষতি বলিয়া মনে হইল না মহেন্দ্রের। প্রেম এতদিন নেপথ্যের আড়ালে লুকাইয়া বসিয়াছিল, আজকে যেন সম্মুখে আসিয়া পর্দা উঠাইয়া দিয়াছে। জগৎ সংসারের ওপর হইতে আবরণ উঠিয়া গেছে। প্রতিদিনের পৃথিবীর সমস্ত তুচ্ছতা আজ অন্তর্হিত হইল। মহেন্দ্রের মনে হইতে লাগিল, আজকে যেন বিনোদিনীর সঙ্গে অন্য দিনের মতো সামান্যভাবে মিলন হইবে না তাহার। আজ সকাল হইতে মহেন্দ্র অত্যন্ত চঞ্চল হইয়া বেড়াইতে লাগিল। কালেজে যাইতে পারিল না, কেননা মিলনের লগ্নটি কখন হঠাৎই আবির্ভূত হইবে তাহা তো কোনো পঞ্জিকায় লেখে না। গৃহকর্মে রত বিনোদিনীর কণ্ঠস্বর মাঝে মাঝে ভাড়ার হইতে এবং রান্নাঘর হইতে মহেন্দ্রের কানে আসিয়া পৌঁছিতে লাগিল। আজ তাহা মহেন্দ্রের ভালো লাগিল না। আজকে সে বিনোদিনীকে মনে মনে সংসার হইতে বহু দূরে স্থাপিত করিয়াছে। মহেন্দ্রের সময় কাটিতে চায় না। মহেন্দ্রের স্নানাহার হইয়া গেল। সমস্ত গৃহকর্মের বিরাম মধ্যাহ্ন নিস্তব্ধ হইয়া আসিল। তবু বিনোদিনী দেখা নাই। দুঃখে এবং সুখে, অধৈর্যে এবং আশায় মহেন্দ্রের মনোযন্ত্রের সমস্ত তারগুলা ঝংকৃত হইতে লাগিল। কালিকায় কারাকারি করা সেই বৃষবৃক্ষখানি নিচের বিছানায় পড়িয়া আছে। তাহা দেখিবা মাত্রই মহেন্দ্রের মনে পুলক আবেশ জাগিয়া উঠিল। বিনোদিনী যে বালিশ চাপিয়া শুইয়াছিল, সেই বালিশটা টানিয়া লইয়া মহেন্দ্র তাহাতে মাথা রাখিল এবং বৃষবৃক্ষখানি তুলিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল। ক্রমে এক সময় পড়ায় মন লাগিয়া গেল। কখন যে 5টা বাজিয়া গেল তাহার হুঁশও রহিল না। এমন সময় ফল ও মিষ্টান্ন থালায় সাজাইয়া লইয়া এবং বরফ চিনি সংযুক্ত সুগন্ধিত দলিত খরমুচা লইয়া বিনোদিনী ঘরে প্রবেশ করিল এবং মহেন্দ্রের সম্মুখে রাখিয়া কহিল, কি করিতেছ ঠাকুরপো? তোমার আজকে হইল কি? 5টা বাজিয়া গেছে, এখনো হাত মুখ ধোয়া কাপড় ছাড়া হইল না। মহেন্দ্রের মনে একটা ধাক্কা লাগিল। মহেন্দ্রের কি হইয়াছে সে কি জিজ্ঞাসা করিবার বিষয়? বিনোদিনীর সে কি অগোচরে থাকা উচিত নয়? মহেন্দ্র কিছু না বলিয়া খাইতে বসিল। বিনোদিনী ছাদে বিছানো রৌদ্রে দেওয়া মহেন্দ্রের কাপড়গুলি দ্রুতপথে ঘরে বহিয়া আনিয়া নিপুণ হস্তে ভাঁজ করিয়া কাপড়ের আলমারির মধ্যে তুলিতে লাগিল। মহেন্দ্র তাহা দেখিয়া কহিল, একটু রসো, আমি খাইয়া উঠিয়া তোমার সাহায্য করিতেছি। বিনোদিনী তখন হাত জোর করিয়া কহিল, না না, দোহাই তোমার, আর যা করো সাহায্য করিও না। মহেন্দ্র খাইয়া উঠিয়া কহিল, বটে, আমাকে অকর্মণ্য ঠাউরাইছ? আচ্ছা, আজ আমার পরীক্ষা হোক। এই বলিয়া কাপড় ভাঁজ করিবার বৃথা চেষ্টা করিতে লাগিল। বিনোদিনী তখন মহেন্দ্রের হাত হইতে কাপড় কাড়িয়া লইয়া কহিল,
ওগো মশাই, তুমি রাখো, আমার কাজ বাড়াইও না। মহেন্দ্র কহিল, আচ্ছা, তবে তুমি কাজ করিয়া যাও, আমি দেখিয়া শিক্ষা লাভ করি। এই বলিয়াই আলমারির সম্মুখে বিনোদিনীর কাছে আসিয়া মাটিতে আসন করিয়া বসিল। আজিকার মিলন তাহাদের এমনই করিয়াই আরম্ভ হইল, কিন্তু মহেন্দ্র প্রত্যুষ হইতে যেরূপ কল্পনা করিতেছিল সে অপূর্বতার কোনো লক্ষণই নাই। মহেন্দ্র মনে মনে ভাবিল, এরূপ মিলন কি কাব্যে লিখিবার যোগ্য? এমন সময় রাজলক্ষ্মী ঘরের মধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্রকে কহিলেন, ও কি মহিন, বউ তো কাপড় তুলিতেছে, তুই ওখানে বসিয়া কি করিতেছিস? বিনোদিনী তখন কহিল, দেখো তো পিসিমা, মিছামিছি কেবল আমার কাছে দেরি করাইয়া দিতেছে। মহেন্দ্র তখন কহিল, বিলক্ষণ, আমি আরো ওর কাজে সাহায্য করিতেছিলাম। রাজলক্ষ্মী তখন কহিলেন, হায় আমার কপাল, তুই নাকি আবার সাহায্য করিবি। জানো বউ, মহিনের বরাবর ওই রকম, চিরকাল মা খুড়ির আদর পাইয়া ও যদি কোনো কাজ নিজের হাতে করিতে পারে। এই বলিয়াই মাতা পরম স্নেহে কর্মে অপটু মহেন্দ্রের প্রতি নেত্রপাত করিলেন। কেমন করিয়া সন্তানটিকে সর্বপ্রকার আরামে রাখিতে পারেন, বিনোদিনীর সহিত রাজলক্ষ্মীর সেই একমাত্র পরামর্শ। এই পুত্রের সেবার ব্যাপারে বিনোদিনীর প্রতি নির্ভর করিয়া তিনি নিতান্তই নিশ্চিন্ত ও পরম সুখী। মহেন্দ্রকে শুনাইয়া শুনাইয়া তিনি কহিলেন, ও বউ, আজ যে তুমি ওই মহিনের গরম কাপড় রোদে দিয়া তুলিলে, কাল মহিনের নতুন রুমালগুলিকে উহার নামের অক্ষরে সেলাই করিয়া দিতে হইবেছে। তোমাকে এখানে আনিয়া অবধি যত্ন আদর করিতে পারিলাম না বাচ্চা, কেবল খাটাইয়া মারিলাম। বিনোদিনী তখন কহিল, পিসিমা, অমন করিয়া যদি বলো তবে বুঝিব তুমি আমাকে পর ভাবিতেছ। রাজলক্ষ্মী আদর করিয়া কহিলেন, আহা মা, তোমার মতো আপন আমি পাবো কোথায়? বিনোদিনীর কাপড় তোলা শেষ হইলে রাজলক্ষ্মী তখন কহিলেন, তা মা, এখন কি তবে সেই চিনির রসখানা চড়াইয়া দিব, না এখন তোমার অন্য কাজ আছে? না পিসিমা, অন্য কাজ আর কই, চলো মিঠাইগুলি তৈরি করিয়া আসি গে। মহেন্দ্র তখন কহিল, ও কি মা, এইমাত্র অনুতাপ করিতেছিলে উহাকে খাটাইয়া মারিতেছ, আবার এখনই কাজে টানিয়া লইয়া চলিলে? রাজলক্ষ্মী তখন বিনোদিনীর চিবুক স্পর্শ করিয়া কহিলেন, আমার লক্ষ্মী মেয়ে যে কাজ করিতেই ভালোবাসে। মহেন্দ্র কহিল, আজকে সন্ধ্যাবেলায় আমার হাতে কোনো কাজ নাই, তাই ভাবিতেছিলাম বালিকে লইয়া একটা বই পড়িব। বিনোদিনী তখন কহিল, পিসিমা, বেশ তো, আজকে সন্ধ্যাবেলা আমরা দুজনেই ঠাকুরপোর বই পড়া শুনিতে আসিব, কি বলো? রাজলক্ষ্মী তখন ভাবিলেন, মহিন আমার নিতান্ত একলা পড়িয়াছে, এখন সকলে মিলিয়া তাহাকে ভুলাইয়া রাখাই আবশ্যক। তাই তিনি কহিলেন, হ্যাঁ তা বেশ তো মহিন, মহিনের খাবার তৈরি শেষ করিয়া আমরা আজ সন্ধ্যাবেলা পড়া শুনিতে আসিব, কি বলিস মহিন? ইতিমধ্যে বিনোদিনী মহেন্দ্রের মুখের দিকে কটাক্ষপাত করিয়া একবার দেখিয়া লইল। মহেন্দ্র তখন তাহার মায়ের কথাই সম্মতি দিল বটে, কিন্তু তাহার আর উৎসাহ রহিল না। বিনোদিনী তখনই রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া ভাবিতে লাগিল, আমিও আজ বাহিরে হইয়া যাইব, দেরি করিয়া বাড়ি ফিরিব। এই বলিয়া তখনই বাহিরে যাইবার কাপড় পরিতে লাগিল, কিন্তু সংকল্প কাজে পরিণত হইল না। মহেন্দ্র অনেকক্ষণ ধরিয়া ছাদে পায়চারি করিয়া বেড়াইল, সিঁড়ির দিকে অনেকবার চাহিল, শেষে ঘরের মধ্যে আসিয়া বসিয়া পড়িল। বিরক্ত হইয়া মনে মনে কহিল, আমি আজ মিঠাই স্পর্শ না করিয়া মাকে জানাইয়া দিব, এত দীর্ঘকাল ধরিয়া চিনির রস জাল দিলে তাহাতে মিষ্টত্ব থাকে না। আজ আহারের সময় বিনোদিনী রাজলক্ষ্মীকে সঙ্গে করিয়া আনিল। রাজলক্ষ্মী তাহার হাঁপানির ভয়ে প্রায় ওপরে উঠিতে চান না, বিনোদিনী তাহাকে অনুরোধ করিয়াই সঙ্গে আনিয়াছে।
মহেন্দ্র অত্যন্ত গম্ভীর মুখে খাইতে বসিল। বিনোদিনী তাহা দেখিয়া কহিল, ও কি ঠাকুরপো, আজকে যে তুমি কিছুই খাইতেছ না? রাজলক্ষ্মীও তখন ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, কিছু অসুখ করে নাই তো? বিনোদিনী তখন কহিল, এত করিয়া মিঠাই করিলাম, কিছু মুখে দিতেই হইবে, ভালো হয়নি বুঝি? তবে থাক, না না, অনুরোধে পড়িয়া জোর করিয়া খাওয়া উচিত নয়, থাক, কাজ নাই খাইয়া। মহেন্দ্র তখন কহিল, ভালো মুশকিলেই ফেলিলে, মিঠাইটাই সবচেয়ে খাইবার ইচ্ছা, লাগিতেছেও ভালো, তুমি বাধা দিলে শুনিব কেন? দুইটি মিঠাই মহেন্দ্র নিঃশেষে খাইয়া ফেলিল, তাহার একটি মাত্র দানাও পড়িয়া রহিল না। আহারান্তে তিনজনে মহেন্দ্রের শোবার ঘরে আসিয়া বসিলেন। পরিবার প্রস্তাবটা মহেন্দ্র কিন্তু আর তুলিলও না। রাজলক্ষ্মী তখন কহিলেন, তুই কি বই পড়িবি বলিয়াছিলি, আরম্ভ কর না। কিন্তু মা, তাহাতে ঠাকুর দেবতার কথা কিছুই নাই, তোমার ভালো লাগিবে না। বিনোদিনী তখন কহিল, তাই এক কাজ করো না ঠাকুরপো, পিসিমার ঘরে বাংলা শান্তি শতক বই আছে, অন্য বই রাখিয়া আজ সেইটিই পড়িয়া শোনাও, পিসিমারও ভালো লাগিবে আর সন্ধ্যাটাও কাটিবে। মহেন্দ্র নিতান্ত করুণভাবে একবার বিনোদিনীর মুখের দিকে চাহিল। এমন সময় ঝি আসিয়া খবর দিল, মা ঠাকুরন, কায়েত ঠাকুরন আসিয়া তোমার ঘরে বসিয়া আছেন। কায়েত ঠাকুরন হলেন রাজলক্ষ্মীর অন্তরঙ্গ বন্ধু, সন্ধ্যার পর তাহার সঙ্গে গল্প করিবার একমাত্র সঙ্গী। তবুও রাজলক্ষ্মী তখন বলিলেন, কায়েত ঠাকুরনকে বল গিয়ে আজ মহিনের ঘরে আমার একটু কাজ আছে, কাল তিনি যেন অবশ্যই আসেন। মহেন্দ্র তখন তাড়াতাড়ি বলিয়া উঠিল, আহা, কেন মা, তুমি তার সঙ্গে দেখা করিয়া এসো না। বিনোদিনী তখন কহিল, কাজ কি পিসিমা, তুমি এখানে থাকো, আমি বরঞ্চ কায়েত ঠাকুরনের সঙ্গে কিছু গল্প করিয়া শিখি। রাজলক্ষ্মী প্রলোভন সংবরণ করিতে না পারিয়া তখন কহিলেন, না না বউ, তুমি ততক্ষণ এখানে বসো দেখি, যদি কায়েত ঠাকুরনকে বিদায় করিয়া আসিতে পারি, তোমরা পড়া আরম্ভ করিয়া দাও, আমার জন্য অপেক্ষা করিও না। রাজলক্ষ্মী ঘরের বাহির হইবা মাত্রই মহেন্দ্র আর থাকিতে পারিল না। বিনোদিনীকে বলিয়া উঠিল, কেন তুমি আমাকে ইচ্ছা করিয়া এমন মিছামিছি পীড়ন করিতেছ? বিনোদিনী যেন আশ্চর্য হইয়া কহিল, সে কি ভাই, আমি তোমাকে পীড়ন কি করিলাম? তবে কি তোমার ঘরে আসা আমার দোষ হইয়াছে? তবে কাজ নাই, আমি যাই। এই বলিয়া বিনোদিনী বিমর্ষ মুখে উঠিবার উপক্রম করিল। মহেন্দ্র তখন তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, অমনি করিয়াই তো তুমি আমাকে দগ্ধ করিতেছ। বিনোদিনী কহিল, ইস, আমার যে এত তেজ তাহা তো আমি জানিতাম না। তোমারও তো প্রাণ কঠিন কম নয়, অনেক সহ্য করিতে পারো। খুব যে ঝলসিয়া পুড়িয়া গেছ, চেহারা দেখিয়া তাহা কিছু বুঝিবার জো নাই। চেহারায় কি বুঝিবে? মহেন্দ্র বিনোদিনীর হাত চাপিয়া ধরিবার কারণে বিনোদিনী তখন চিৎকার করিয়া উঠিল। মহেন্দ্র তাড়াতাড়ি হাত ছাড়িয়া দিয়া তখন দেখিল, কাল বিনোদিনীর হাতের যেখানটা কাটিয়া গিয়াছিল সেইখান দিয়ে আবার রক্ত পড়িতে লাগিল। কাল বিনোদিনী কিছুদিন তাহাকে চিকিৎসা করিতে দেয় নাই। মহেন্দ্র অনুতপ্ত হইয়া তখন কহিল, আহা, লাগিল কি? আমি ভুলিয়া গিয়েছিলাম, ভারী অন্যায় করিয়াছি। আজ কিন্তু এখনই তোমার ও জায়গাটা বাঁধিয়া ঔষধ লাগাইয়া দিব, কিছুদিন ছাড়িব না। বিনোদিনী কহিল, না না, ও কিছুই না, আমি ঔষধ দেব না। কেন দিবে না? কেন আবার কি? তোমার আর ডাক্তারি করিতে হইবে না, ও যেমন আছে থাক। মহেন্দ্র মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া মনে মনে কহিল, কিছুই বুঝিবার জো নাই, স্ত্রীলোকের মন। বিনোদিনী উঠিল। অভিমানী মহেন্দ্র বাধা না দিয়া কহিল, কোথায় যাইতেছ? বিনোদিনী কাজ আছে বলিয়া ধীরপদে চলিয়া গেল।
মিনিট খানেক বসিয়াই মহেন্দ্র বিনোদিনীকে ফিরাইয়া আনিবার জন্য দ্রুত উঠিয়া পড়িল, কিন্তু সিঁড়ির কাছ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিল, একলা ছাদে বেড়াইতে লাগিল। মহেন্দ্র কিছুতেই বুঝিতে পারিল না বিনোদিনী অহরণ আকর্ষণ করে, অথচ বিনোদিনী এক মুহূর্ত কাছে আসিতেও দেয় না। অন্যের তাহাকে চিনিতে পারে না, এ গর্ব মহেন্দ্রের ছিল, তাহা সে সম্প্রতি বিসর্জন দিয়াছে। কিন্তু চেষ্টা করিলেই অন্যকে সে চিনিতে পারে, এ গর্বটুকুও তো তার রাখা উচিত। আজ সে হার মারিল, কিন্তু হার মানাইতে পারিল না। মহেন্দ্রের মাথা বড় উচ্চই ছিল, সে কাহকেও আপনার সমকক্ষ বলিয়া জানিত না, কিন্তু আজকে সেখানেই তাহাকে ধুলাই মাথা লোটাইতে হইল। যে শ্রেষ্ঠত্ব সে হারাইল, তাহার বদলে সে কিছু পাইলও না। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।